মাহির প্রতিদিন সারার কাছে ক্ষমা চায়, কিন্তু সারা কখনো ওকে অপমান করে, কখনো অপ্রিয় সত্যি বলেই মাহিরকে কষ্ট দেয়। মাহিরের সাথে রোদ আর রোদ্রি ভালো ভাব হয়ে গেছে। সারা প্রয়োজন ছাড়া তেমন কারোর সাথে কথা বলে না। সারা বিয়ের কোনো অনুষ্ঠানে যোগ দেয়নি। রোদ রোদ্রি পুরো অনুষ্ঠান আরফিন, জারা, আরাফ, মাহি এদের কাছেই ছিল। আর সারা নিজেকে ঘরবন্দি করে রেখেছিল। অনেক চেষ্টা করেও সারা তো কেউ কোনো কিছুতেই রাজি করাতে পারেনি। কাল সকালে মাহিন আর সারার মাম্মা, পাপা, ছোট মাম্মা আর ছোট পাপা কক্সবাজার আসবে। তারপর বিয়ে শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব সারাকে এখান থেকে ফিরে যেতে হবে। পরের দিন সকালে সারা নিয়ম মাফিক শাওয়ার নিতে নামাজ পড়ে নেয়। রোদ আর রৌদ্রি এখন ঘুমিয়ে আছে, 8টার আগে ঘুম থেকে উঠবে না। সারা ভাবলো রোদ আর রৌদ্রি ঘুম থেকে উঠতে উঠতে একবার সমুদ্রের পাড়ে গিয়ে হেঁটে আসবে। তাই সারা বেরিয়ে পড়ে। যারা ঘুম থেকে উঠে বারান্দায় এনে দেখে সারা রিসোর্টের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে একা একা। যারা গেটের কাছে গিয়ে নিজেকে চোখ বোলালে কোথাও সারাকে দেখতে পায় না। যারা দারোয়ানকে জিজ্ঞেস করে সারা কোন দিক দিয়ে গেছে, উনি বলে দিলেই যারা সে রাস্তা ধরে হাঁটা শুরু করে। বেশ কিছু দূর এলেও সারার কোনো হদিস মিলে না। যারা ব্যর্থ হয়ে রিসোর্টের কাছাকাছি ফিরে এলেই হঠাৎ করে পায়ের সাথে পা বেজে উঠে কোনো এক অজানা ব্যক্তিকে নিয়ে এই রাস্তায় পড়ে যায়। অজানা ব্যক্তি নেশা ভরা চোখেই যারার দিকে তাকিয়ে আছে। যারা ভয়ে ভয়ে বিড়বিড় করে বলে, ইয়া আল্লাহ, আজকে বোধহয় আমার শেষ দিন। অজানা ব্যক্তি যারার কথা শুনে মুচকি হেসে বলে, না ম্যাম, আজ আপনার শেষ দিন নয়, কিন্তু আপনি বেশিক্ষণ আমার উপর এভাবে থাকলে বোধহয় আজ আমার শেষ দিন। যারা কারো কথা শুনে চোখ খুলে তাকায়। লোকটাকে যারার কেমন চেনা চেনা লাগছে, কিন্তু যারা কোথায় দেখেছে তা মনে করতে পারছে না। আপাতত এসব না ভেবে লোকটার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় কি বলছে বোঝার জন্য। লোকটা চোখের ইশারায় বোঝায় যারা তার উপর পড়ে আছে। যারা লজ্জায় মাথা কাটার যাবার অবস্থা তড়িঘড়ি করেই তার উপর থেকে উঠে পড়ে। লোকটা উঠে তার পোশাক পরিষ্কার করতে করতে বলে, তা তো ম্যাম, এখন বলুন এত সকালে এখানে কি করছেন? আমি একটা কাজে বের হয়েছিলাম, ফেরার সময় আমার পায়ের সাথে পা বেজে আপনার উপর পড়ে যাই। সরি। ইট ইজ ওকে, পরবারের বলতে পারবে না। এর মধ্যে সারা হেঁটে চলে আসে। সারা অজানা ব্যক্তিকে দেখে বলে, মাহিন, তুই? তোর না দুপুরে আসার কথা ছিল? হ্যাঁ, আসলে আপু, আজ এই সকালের কাজটা কালকে রাতের মধ্যে শেষ করে আজ সকালে ফ্লাইটে তোমাদের কাছে চলে এলাম। মাথা চুলকাতে চুলকাতে বললাম। তোকে নিয়ে না আর পারি না আমি ভাই। পরে বলিস, এখন বল তুই এত সকালে এখানে কি করিস? হাঁটতে বের হয়েছিলাম। আর যারা, তুই এখানে কি করছিস? রুমে বসে বোর হচ্ছিলাম, তাই একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম। ও, আপু, উনি কি হয় তোর? আমার ভাই। আর মাহিন, ও হলো আমার ছোট বোন যারা। যারা একবার আর চোখে মাহিনের দিকে তাকায়। মাহিন মুচকি হেসে দিয়ে বলে, একটু আগে ওনার সাথে আমার পরিচয় হয়েছে। পরে কথা বলিস তোরা। এখন চল, তুই অনেক টায়ার্ড, আগে বিশ্রাম নিবি, চল। তোরা আয়, আমি এগোচ্ছি। মাহিন মাথা নেড়ে সম্মতি জানায়। যারার এখন মনে ভয় কাজ করছে। মাহিন আর সারা তো একসাথে ইউকে যাবার কথা, তাহলে কি মাহিন? যারা কৌতূহল বশত মাহিনকে জিজ্ঞাসা করে, একটা কথা জিজ্ঞেস করব? বলেন, কি বলবেন? আপু কবে ইউকে ব্যাক করছে? মাহিন ভ্রু কুচকে যারার দিকে তাকালে যারা আমতা আমতা করে বলে, না মানে রোদ আর রুদ্রিকে সারপ্রাইজ গিফট দেব। মাহিন হেসে দিয়ে বলে, কালকে রাতের ফ্লাইটে? আচ্ছা, আমি এখন আসি, পরে কথা বলবো। মাহিন চলে গেলে যারা কি করবে ভেবে পায় না। আকাশ সমান চিন্তা নিয়ে রিসোর্টে ফিরে যায়। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু যারা কাউকে কিছু বলে না। যারা আর কিছু না ভেবে মাহিরকে নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে পড়ে। জিজু, তোমার সাথে আমার কিছু কথা আছে। তাড়াতাড়ি বলো, ওইদিকে রোদ আর রোদ্দুরই অপেক্ষা করছি। যারা ছোট একটা নিঃশ্বাস ফেরে বলে, আপু কাল রাতের ফ্লাইটে ইউকে ব্যাক করছে। যারার কথা শুনে যেন মাহিরের পৃথিবী থমকে দাঁড়ায়। তাহলে কি মাহির সারাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে? অজান্তেই মাহিরের চোখে পানি আসতে পড়ে। এখন কি করবে মাহির? প্রথম দিন থেকেই সারার কাছে ক্ষমা চেয়ে এসেছে, কিন্তু সারা মাহিরের কোনো কথাই ঠিক মতো শোনেনি।
মাহির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় জারার দিকে। যারা মাহিরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহির কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তো তুমি কি 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 করে জানো? তোমার মনে আছে ছোট আপার অপারেশনের দিন রোদ আর রুদ্রিকে একটা লোক ওদেরকে হসপিটালে নিয়ে এসেছিল। ওনার নাম মাহিন। আপু ওনাকে ভাইয়া বলে ডাকে। বিয়ে উপলক্ষে আজ উনি সকালে এখানে এসেছে। উনি কথায় কথায় বলে দেয় কাল উনি রোদ, রুদ্রি আর আপু ইউকে ব্যাক করছেন। জারার কথা শুনে মাহিরের চোখে অসম্ভব লাল হয়ে যায়। বারবার ক্ষমা চেয়েছে সারার কাছে। মাহির বলেছে যা শাস্তি দেওয়ার কাছে থেকে যত খুশি দিক, কিন্তু সারা ওকে আবার একলা ফেলে চলে যাচ্ছে। যারা আর কিছু বলবে তার আগে মাহির হনহনিয়ে ওখান থেকে চলে যায়। যারা মাহিরের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মাহির গিয়ে দেখে সারা মিথিলার সাথে কি নিয়ে যেন কথা বলছে। মাহির গিয়ে কোনো কথা না বলে সারার হাত শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যায়। সারা অনেকবার জিজ্ঞাসা করে তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু মাহির সারার দিকে তাকালে সারা মাহিরের চোখ দেখে বুক কেঁপে ওঠে। 5 বছর আগে সারা মাহিরের এমন রূপ দেখেছিল। সারা আর কিছু না বলে মাহিরের সাথে যায়। পেছন থেকে মিথিলা মাহিরকে অনেক ডাকে, কিন্তু মাহির কোনো কথা না শুনে একটা ফাঁকা রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে সারাকে দেওয়ালের সাথে চেপে ধরে শক্ত করে। সারা মাথার পেছনে আর হাতে ব্যথা পায় মাহিরের চেপে ধরার কারণে, কিন্তু সারা টু শব্দ টুকু করে না, চোখ বন্ধ করে আছে। মাহির ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি কাল ইউকে বের করছো? সারা বেশ খানিকটা অবাক হয়। একলা তো মাহিরের জানার কথা নয়, তাহলে ও জানলো কি করে? সারা কিছু না বলে অবাক দৃষ্টিতে মাহিরের দিকে তাকিয়ে থাকে। মাহির আবারও সারাকে জিজ্ঞাসা করে, কি হলো বলো, তুমি কাল ইউকে বের করছো? সারা আন্দাজ করতে পারছে মাহির প্রচণ্ড রেগে আছে। মাহিরের রাগ সম্পর্কে সারার ভালোই ধারণা আছে। সারা চোখ বন্ধ করে ছোট একটা নিঃশ্বাস নিয়ে মাহিরের উত্তর না দিয়ে বলে, হাত ছাড়ুন, লাগছে আমার। মাহির সারার কথা শুনে আরো রেগে গিয়ে আরো জোরে চেপে ধরে বলে, আগে আমার প্রশ্নের উত্তর দাও। সারা বুঝে গেছে মাহির এভাবে থামবে না। তার থেকে বরং মাহিরকে সত্যি কথা বলে দেওয়াই ভালো। হ্যাঁ। আমি তোর কাছে বারবার ক্ষমা চেয়েছি আমার করা ভুলের জন্য। তোকে আমি বলেছি না তুই আমার কাছ থেকে যত খুশি শাস্তি দে, আমার থেকে দূরে যাবার কথা চিন্তাও করবি না। সেই তুই আমার থেকে আবার দূরে যেতে চাস? আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। আমার ব্যাপারে আপনি বলার কে? আমি তোর কে তাই না? তুই জানিস না আমি তোর কে? তুই আমার বউ, বুঝছিস? তুই আমার বউ। বউ? 5 বছর আগে আমি কারো বউ ছিলাম, কিন্তু সে তার বউকে বিশ্বাস করেনি। তার বউয়ের কথা না শুনে রাতের অন্ধকারে তাকে বাড়ি থেকে বের করে দেয়। সেই অন্ধকার রাতে তার বউ কোথায় ছিল তার একবারও জানতে ইচ্ছে করেনি। 1 বছর পর যখন সে প্রমাণ পায় যে তার বউ নির্দোষ, তখন সে তার বউ বাচ্চার জন্য উতলা হয়ে পড়ে। এখন আপনি বলুন, আমি কি কোনো ভুল করেছি? সারার কথা শুনে মাহিরের রাগ কিছুটা কমে গেছে। সারার কথা শুনে মাহির মাথা নিচু করে ফেলে। সারা চোখ মুছে মাহিরকে সরিয়ে দিয়ে বলে, আমাদের জীবনে আপনার কোনো প্রয়োজন নেই, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। সারা চলে যেতে চাইলে মাহির সারার হাত ধরে বলে, একটা কথা রাখবে প্লিজ? সারা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, কি কথা? আজকের জন্য আগের সারা হয়ে যাবে, যে শুধু আমার জন্য স্বাস্থ্য, আমার পছন্দ অপছন্দ গুরুত্ব দিত, আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। কালকে তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে অনেক দূরে। প্লিজ শুধু আজকের জন্য। সারা ভাবে কাল তো চলেই যাব, আজ না হয় ভালোবাসার মানুষটার জন্য একটু করলাম, ক্ষতি কি তাতে? ঠিক আছে, কিন্তু বিয়ে শেষ হলে আমাকে কোনো কিছু নিয়ে জোর করবেন না। তারপর যে যার রাস্তায়। এই বলেই চলে যায়। সারার কথা শুনে মাহিরের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। দুপুরে সারা রোদ আর রৌদ্রিকে রেডি করিয়ে দিয়ে নিজে রেডি হতে শুরু করে। রোদ আর রৌদ্রি ওদের মাম্মামের জন্য একটা শাড়ি সিলেক্ট করেছে নীল আর কালো রঙের কম্বিনেশনে। সারাও সন্তানদের কথা রাখতে হাসি মুখে ওই শাড়িটাই পরে। সারা মাহিরের কথা রাখতে হালকা সাজে। কেন জানি সারার মাহিরের কথাটা রাখতে খুব ইচ্ছে করছিল। আর
তাই আর না করেনি। সারা শাড়ি ঠিক করতে করতে রোদ আর রৌদ্রির সামনে এসে দাঁড়ায়। রোদ আর রৌদ্রি সারাকে ঘুরে ঘুরে দেখছে। সারা কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে ওদের জিজ্ঞাসা করে, কি হলো, তোমরা আমার চারপাশে ঘুরছো কেন? মাম্মা তোমাকে খুব সুন্দর লাগতে। ও মাম্মা একদম পুতুলের মতো লাগছে। সারা ওদের কথায় মুচকি হেসে ওদের জড়িয়ে ধরে বলে, আমার থেকেও আমার কলিজা দুটোকে বেশি সুন্দর লাগছে। সারার কথা শুনে রোদ আর রৌদ্রি খিলখিল করে হেসে দিয়ে সারার গালে দুজনেই চুমু দেয়। সারা ওদের দুজনের গালে চুমু দিয়ে হাত দিয়ে দুজনার চুল ঠিক করতে করতে বলে, আজকে অনুষ্ঠানে অনেক লোক আসবে, কোনো অপরিচিত লোকদের কাছে যাবে না, কিছু দিলেও খাবে না। তোমাদের বড় খালামণি, ছোট খালামণি, ড্যাডা, ফুপি, দাদু, দিদা, পাপা, এদের ছাড়া আর কারো কাছে যাবে না, ঠিক আছে? আচ্ছা মাম্মা। এই তো মাম্মা, গুড বেবিস। চলো আমরা এখন নিচে যাব। সারা রোদ আর রৌদ্রির হাত ধরে আস্তে আস্তে হেঁটে চলেছে অনুষ্ঠানে। উদ্দেশ্য, সারা বিয়ে পড়ানো জায়গায় এলে আশেপাশের সবাই সারার দিকে পরক্ষীণভাবে তাকিয়ে আছে। সারা সেদিকে না তাকিয়ে রোদ আর রৌদ্রিকে নিয়ে সামনে এগোতে থাকে। মায়ের হঠাৎ চোখ যায় সারার দিকে। অসম্ভব সুন্দর লাগছে তার বউটাকে আজ। আশেপাশের কোলাহলের শব্দে মাহিরের ঘোর কাটে। মাহির আশেপাশের ছেলেগুলোর অবস্থা দেখে দ্রুত পায়ে সারার কাছে গিয়ে রোদ আর রৌদ্রিকে এক হাত দিয়ে বুকে জড়িয়ে নিয়ে সারার হাত ধরে স্টেজের দিকে হেঁটে যায়। মাহির সারার হাত ধরায় সারার পুরনো অনুভূতিগুলো সারা অনুভব করতে থাকে। সারা এক ধ্যানে মাহিরের দিকে তাকিয়ে আছে। মাহির সারার দিকে তাকিয়ে মুচকি হেসে রাজ আর মিথিলার কাছে যায় ওরা। সারা এখন কিছু ভাবতে চায় না, শুধু এই মুহূর্তটুকু অনুভব করতে চায়। না জানি আর কখনো এমন মুহূর্ত পাবে কিনা। সারা সমুদ্রের পাশে একটা বড় পাথরের ওপর বসে আছে। সমুদ্রের ঢেউ ছিটকে সারার গায়ে পড়ছে। সারার সেদিকে মাথা ব্যথা নেই। সারা কান্না করতে ব্যস্ত। আকাশ সমান কষ্ট আজ সব বাঁধ ভেঙে সারার চোখের পানি হয়ে বেরিয়ে পড়ছে। অতীত বড়ই নিষ্ঠুর, যে কোনো সময় সামনে এসে দাঁড়াতে পারে। সারা মাহিরের কথা রাখতে ওর সাথে স্বাভাবিকভাবেই কথা বলছিল, কিন্তু সুখ নামের জিনিসটা সারার কাছে এসে ধরা দিয়েও দেয় না। কিছুক্ষণ আগেও সবে মিথিলার বিয়ে সম্পন্ন হয়েছে। যে যার মতো আনন্দ করতে ব্যস্ত। মাহির চিন্তা করছে আজকে রাতের মধ্যেই সারার অভিমান যে করে হোক সে ভাঙিয়েই ছাড়বে। কে জানতো হঠাৎ কোনো ঝড় এসে সব আবার এলোমেলো করে দিয়ে যাবে। সারার একটা ফোন আসায় সারা ফোন নিয়ে বাগানে চলে আসে। সারা ফোনে কথা বলে পিছন ঘুরতেই সারা কাউকে দেখে আটকে ওঠে। লোকটি ভয়ঙ্কর করে হেসে বলে ওঠে, জানেমান কেমন আছো? আগের থেকেও তো সুন্দরী হয়ে গেছো, দেখতে অনেক হট লাগছে। এতদিন কোথায় লুকিয়েছিলে? তোমাকে কত জায়গায় খুঁজেছি। সারা অস্পষ্ট সুরে বলে ওঠে, রিয়ন। আরে বাহ, তুমি তো আমার নামটাও মনে রেখেছো। এখানে কি করছো তুমি? ভালো হয়েছে, এর মধ্যেই কেউ ওদের কাছে এসে রিয়ান বলে। রিয়া, রিয়ানের বোন, তুই এসেছিস, ভালো হয়েছে। এই দেখ কে এখানে। ওই খারাপ মেয়েটার সাথে এখানে দাঁড়িয়ে কি কথা বলছিস ভাইয়া? চলো এখান থেকে। মুখ সামলে কথা বলো রিয়া। তেজ তো এখনো কমেনি। এখনো কিসের তেজ তোমার? মায়ের তো আর তোমাকে ভালোবাসে না, ও এখন আমাকে ভালোবাসে। তোমাকে ছেড়ে দিয়ে আমাকে আপন করে নিয়েছে। জানো, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো সব কিছু হয়ে গিয়েছে। এমনকি আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। তোমাকে বিয়েতে ইনভাইট করব, এসো কিন্তু। সারা আর ওদের কথা সহ্য করতে পারেনি। ওখান থেকে দৌড়ে চলে আসে। রিসোর্টের রিসেপশন থেকে একটা গাড়ির চাবি নিয়ে চলে যায় সারা সমুদ্র পাড়ে। কেউ কারো ভালোবাসা মানুষের নামে এমন কিছু সহ্য করতে পারে না। সারা তো এখনো মাহিরকে নিজের থেকে বেশি ভালোবাসে, শুধু অভিমানের কারণে তা প্রকাশ করতে পারছে না। সারার মনে এখন একটাই প্রশ্ন, মাহির সারার কাছে কি ক্ষমা চাওয়ার অভিনয় করেছে? আর মাহির কি এখনো ওকে ভালোবাসে? আর রিয়া ওসব কি বলছিল? বর্তমানে সারা চোখের পানির কোনো বাদ মানছে না, শুধু রিয়ার কথাগুলোই ওর কানে বাজছে। কিন্তু ওর মাহির তো এমন ছিল না। সারা ছিল মাহিরের জীবনের প্রথম নারী, নাকি রিয়া ওকে ভুল বুঝিয়েছে? সারা আর কিছু ভাবতে পারছে না। সারা মাহিরের দুষ্টু মিষ্টি ভালোবাসার মধ্যেই কিভাবে রিয়া আর রিয়ন ফাটল ধরায় তা সারা আবার মনে করতে থাকে। অতীত, সারা মাহিরের অসীম ভালোবাসা দেখে সারা ও মাহিরকে ভালোবেসে ফেলেছে।
সারা মাহিরকে তার ভালোবাসার কথা বলবে বলে ওদের রুমে মোমবাতি আর ফুল দিয়ে সাজিয়ে মাহিরের পছন্দের শাড়ি পরে বসে থাকে সারা মাহিরের অপেক্ষায়। মাহির ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করলে মাহির বেশ চমকে যায়। সারার সাজ দেখে মাহিরের মাথা খারাপ হয়ে যাবার উপক্রম। মাহির শুকনো ঢোক গিরে দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, বউ, রুমটা সাজানো কেন? আর তুমি এইভাবে সাজছো কেন? সারা এক পা করে মাহিরের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে। মাহির সারাকে এই অবস্থায় দেখে ওর কাঁপাকাঁপি শুরু করে দেয়। মাহির কাঁপা কণ্ঠে বলে, কি করছো বউ? সারা মাহিরের অবস্থা দেখে মুচকি হেসে দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, ভালোবাসি। মাহির নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করছে। ওর ভালোবাসার মানুষের কাছ থেকে আস্থা পূরণ হয়েছে, তাও মাহিরের কেমন স্বপ্ন লাগছে। তাই আবার সারাকে জিজ্ঞাসা করছে। কি আবার বলো? সারা মুচকি হেসে মাহিরের গালে একটা চুমু দিয়ে আবার কানের কাছে মুখ নিয়ে বলে, ভালোবাসি প্রিয়। মাহির খুশিতে কি করবে ভেবে পায় না। সারাকে করে নিয়ে সমস্ত বাড়ি ঘুরতে থাকে। সারা অনেকবার বলেছে ওকে কোল থেকে নামিয়ে দিতে, কিন্তু কে শুনে কার কথা। সারার লজ্জায় মাথা কাটা যাচ্ছে শ্বশুর শাশুড়ি ননদের সামনেই বরের কোলে করে ঘুরে বেড়াতে। মাহি তো সারাকে খ্যাপানো শুরু করে দিয়েছে। সারা মাহির সাথে না পেরে লজ্জায় মাহিকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে থাকে। মাহিরের মামুনি বাবাই ছেলে মেয়েদের খুনসুটি দেখে হাসতে হাসতে তাদের রুমে চলে যায়। মাহির সারাকে নিয়ে ছাদে চলে যায়। সারাকে দোলনায় বসিয়ে মাহির সারার কোলে মাথা রেখে শুয়ে আছে। সারা আস্তে আস্তে মাহিরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করে, এখানে নিয়ে এলে যে, ডিনার করবে না? চলো ডিনার করে নিবে। মাহির সারার এক হাত দিয়েই হাতের মধ্যে নিয়ে একটা চুমু দিয়েই হাতটা বুকের সাথে চেপে ধরে বলে, পরে খাবো। তুমি বলতে পারো তোমার সাথে আমার প্রথম দেখা হচ্ছিল কোথায়? আমাদের বিয়ের সময় বোধ হয়। না, আরো 1 বছর আগে তোমার সাথে আমার দেখা হয়েছে। কিভাবে? বলছি, তোমাদের আগের কলেজে ইন্টার থাকাকালীন একটা অনুষ্ঠান হয়েছিল না? হ্যাঁ, মনে পড়েছে। আমি আর মিথিলা কালো রঙের শাড়ি পরেছিলাম, আর রাজও আমাদের সাথে ম্যাচ করে পাঞ্জাবি পরেছিল। কিন্তু তুমি এই কথা জানলে কি করে? তোমাদের কলেজে অনুষ্ঠানে 6 মাস আগে লেখাপড়া শেষে দেশে ফিরে 1-2 মাস বন্ধু বান্ধব আড্ডা এসব নিয়েছিলাম। একদিন বাবাই বলে আমার বয়স হয়েছে, এবার তুমি তোমার বিজনেস বুঝে নাও। আমি আর অমত করিনি। একদিন না একদিন আমাকে তো সব সামলাতে হবে। তাই বাবাই কথা রাখতে মন দিয়ে বিজনেস করতে শুরু করি। ব্যস্ততা দিন ভালোই কাটছিল। 4.5 মাসের মধ্যে দেশের প্রথম 5 জন বিজনেসম্যান মধ্যে আমি একজন হয়ে যাই। আমার এই সাফল্যে বাবাই খুব খুশি হয়। এর মধ্যে তোমাদের কলেজ থেকে বাবাইকে ইনভাইট করা হয় অনুষ্ঠানের জন্য। বাবাই কাজ পড়ে যাওয়ায় বাবাই না গিয়ে আমাকে পাঠিয়ে দেয়। আমার কলেজ লাইফে এসব অনুষ্ঠানে কখনো অ্যাটেন্ড করিনি। আমার কাছে এগুলো বিরক্তির বিষয়। এক রাশ বিরক্তি নিয়ে যায় অনুষ্ঠানে, যে যার মধ্যে পারফরমেন্স করছে। আমার কিছু ভালো লাগছিল না, তাই বলে নিজ মনে ফোন নিয়ে ব্যস্ত সময় পার করছি। হঠাৎ একটা মিষ্টি কণ্ঠ আমার কানে এসে লাগে। মাথা তুলে তাকিয়ে দেখি স্টেজে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে ছিল কালো শাড়ি। অসম্ভব সুন্দর লাগছিল মেয়েটাকে। চোখ সরানো যাচ্ছিল না, বারবার চোখ ঘুরে ফিরে ওর উপরই পড়ত। মেয়েটা খুব সুন্দর গান গাইছিল, মম জীবন যৌবন, মম আখিল ভাবন, তুমি ভরিবে গৌরবে। নিশিদিনের সময় যেন গানটা এখনও আমার কানে বাজে। বলতে গেলে আমি ওই মেয়েটাকে দেখে ক্রাশ খাই। ওই ছিল আমার জীবনের প্রথম ক্রাশ। ওই দিনের মতো অনুষ্ঠান শেষ করে বাড়িতে চলে আসে। গানটা শুনে আমার মনটা খুব ভালো। না চাইতেও ওই মেয়েটার মুখ বারবার ভেসে ওঠে। নিজের কেমন যেন পাগল পাগল মনে হতো। অনেক কষ্টে নিজেকে 2 দিন সামলে রাখি। পরের দিন নিজের সাথে আর না পেরে কলেজে যাই, লোকে আমার ক্রাশকে এক নজর দেখার জন্য। ওর হাসি মুখটা দেখে অফিসে চলে যায়। এরপর থেকে প্রতিদিন সকালে অফিস যাওয়ার আগে ওর হাসি মুখটা দেখে যায়। ওকে একদিন না দেখে অফিসে গেলে আমার কেন যেন কাছে মন বসতো না। এইভাবে কিছু মাস কেটে যায়। তখন ও আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। একদিন আমি কলেজে গিয়ে আমি ওকে পাই না। মনে করেছি কোনো কারণে আজ কলেজে আসেনি, কিন্তু এইভাবেই 7 দিন চলে যায়। ওর খবর পাই না। ওর যে 2 বন্ধু ছিল, ওদের কোনো খোঁজ নেই। আমি আমার লোক লাগিয়ে দিয়েছি ওদের খোঁজার জন্য, কিন্তু ওদের কোনোভাবেই পাচ্ছিলাম না। আমার তখন পাগল পাগল অবস্থা। নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। ততদিন আমি বুঝে গেছি আমি আমার ক্রাশকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি। বাবাই আর মামুনি আমার এই পরিবর্তন দেখে বেশ চিন্তিত হয়েছে।
তারা আমার কাছে জিজ্ঞেস করলে আমি প্রথম থেকে সব বলে দিই। বাবাই বলে আর দু একদিন দেখতে। এর মধ্যে ওর কোনো খবর না পেলে বাবাই খোঁজার চেষ্টা করবে। মামুনি আর বাবাই আমাকে অনেক বোঝায়, ওর কিচ্ছু হয়নি। তবুও আমার মন যে মানতে চায় না। ওই দিন দুপুরে আমার লোকেরা খবর পায় ওর বন্ধুদের নিয়ে গ্রামে গেছে। ফোনে সিগন্যাল না থাকে ওকে ফোনে কেউ পায়নি। আমার লোকেরা আরও বলে ওরা কাল সকালেই ঢাকা চলে আসবে। আমার কাছে তখন 1 সেকেন্ড 1 বছর মনে হতো। আমি আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়েছি ওকে এক নজর দেখার জন্য। শেষ বিকেলে আমি গিয়ে পৌঁছে ওদের গ্রামে। গিয়ে দেখি আমার নাওয়া খাওয়া ঘুম সব কেড়ে নিলে ম্যাডাম 2 বন্ধুর সাথে ঝগড়া করেছে। কার গাছ থেকে আম চুরি করে এনে। সূর্য অস্ত গেলে পাখিরা ব্যস্ত হয়ে পড়ে নিজ গৃহে ফেরার জন্য। ওরাও ঠিক তেমনি সূর্য অস্ত হবার পর নিজ গৃহে ফিরতে ব্যস্ত হয়ে পড়ে। আমি বিষণ্ণ মন নিয়ে ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি আর এক নজর দেখার আশায়। কিন্তু সে রাতে ভাগ্য আমার সাথে সাথ দেয়নি। রাত 9টা বাড়িতে ফিরে সোজা বাবুই মামনিকে বলে দিই আমি আমার ক্রাশকে বিয়ে করতে চাই, যে কোনো মূল্যে। বাবাই আর মামনি আমোদ করেনি। আমি আমার ক্রাশের সব ডিটেলস বাবাকে দিয়ে দিই। ঘটনা চক্রে আমার ক্রাশের বাবা আমার বাবাই অনেক পুরনো বিজনেস পার্টনার। বাবাই আঙ্কেলকে আমার ব্যাপারে সব বলে, কিন্তু তিনি তার মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে রাজি না। আমি আঙ্কেলকে অনেক বোঝানোর পর তিনি রাজি হয়। তিনি আমাকে শর্ত দেন বিয়ের আগের মুহূর্তে পর্যন্ত আমার ক্রাশের সাথে কোনো যোগাযোগ করতে পারবো না। আমি তার শর্ত মেনে নেই, কিন্তু প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে ওর হাসি মুখটা একবার দেখে যেতাম। আমার ক্রাশের অজান্তে আমার 2 জন লোক ওকে ফলো করত। ও কোনো সমস্যায় পড়লে বা কেউ ডিস্টার্ব ওর অজান্তে আমি সমস্যার সমাধান করে দিতাম। ওকে দূর থেকে দেখে ইচ্ছা করতো ওকে বুকে জড়িয়ে ধরে আমার মনের কথাগুলো বলি, কিন্তু আমি যে ওর বাবার কাছে ওয়াদাবদ্ধ ছিলাম। দিন যায় মাস যায়, দেখতে দেখতে ওর পরীক্ষা শেষ হয়ে যায়। বিয়ের দিন ঠিক করা হয়। সকল বাধা বিপত্তি পেরিয়ে আমার ক্রাশের সাথে আমার বিয়ে হয়। আমার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়ে খুশি মনে বাসর করে যায়। গিয়ে দেখি ও কান্না করছে। মনে এক অজানা ভয় বাসা বাঁধে। ও কি বিয়েতে রাজি ছিল না, নাকি ওর ভালোবাসা মানুষ আছে? আমার সব ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে বলে ও লেখাপড়া করতে চেয়েছিল, ও একজন বড় ডাক্তার হতে চেয়েছিল। ওর কথা শুনে মুখে একচিলতে হাসি ফুটে ওঠে। আমিও সিদ্ধান্ত নেই ওর ইচ্ছে আমি পূরণ করব। সারার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি মাহিরের গালে আসতে পড়ে। মাহির হন্তদন্ত হয়ে সারার কোল থেকে উঠে সারার চোখ মুখ মুছে ওকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে বউ, তুমি কান্না করছো কেন? স্যার কোনো কথা বলছে না, মাহিকে জড়িয়ে ধরে কান্না করছে। ও বউ, আমার কথা শুনে কষ্ট পেয়েছ? সরি বউ, আর কখনো বলবো না। প্লিজ তুমি কান্না করো না। আমি এর জন্য কান্না করছি না। তাহলে? তুমি আমাকে এত ভালোবাসো, আর আমি কিনা এতদিন না জেনে তোমায় কষ্ট দিয়েছি। তুমি প্লিজ আমায় ক্ষমা করে দিও। পাগলি বউ আমার, তুমি জানতেই না এসব কথা। এবার কান্না থামাও। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বলল, জানো বউ, আজ আমি খুব খুশি। আমার ক্রাশ ডাক্তার বউ নিজে বলেছে ও আমাকে ভালোবাসে। আজ আমি খুব খুশি। আচ্ছা পাগল, চলো ডিনার করে নেবে, তারপর না হয় আবার গল্প করব। তুমি আমাকে খাইয়ে দেবে? আচ্ছা চলো, দিব খাইয়ে। মাহির সারার ভালোবাসার দিনগুলো ভালোই চলছিল। ছুটির দিনে মাহির বাড়িতে থাকলে সারাকে সারাদিন বিরক্ত করা, সারাকে হঠাৎ হঠাৎ সারপ্রাইজ দেওয়া, সারাকে মাঝরাতে ঘুম থেকে তুলে লং ড্রাইভে চলে যাওয়া, সারার কলেজে পৌঁছে দেওয়া, নিয়ে আসা। সারা মাঝে মধ্যেই মাহিরকে ফোন করে কলেজে ডাকে। মাহির কখনো কখনো মিটিং ছেড়ে সারার কাছে চলে আসে। সারা নিজের সবটা দিয়ে মাহিরকে ভালোবেসেছে, আর মাহির নিজের ভালোবাসা দিয়ে সারাকে আগলে রেখেছে। কিন্তু ওদের ভালোবাসায় কারো নজর লেগে যায়। ওদের জীবনের কালো অধ্যায় হয়ে আছে রিয়া আর রিয়ন। ওরা মাহিরের খালাতো ভাই বোন। রিয়া সেই কলেজে লাইফ থেকেই দাবি করেও মাহিরকে ভালোবাসে। কয়েকবার প্রপোজ করে মাহিরকে, কিন্তু মাহির ওকে সবসময় নিজের ছোট বোনের মতো দেখেছে। হঠাৎ করে প্রেমিকা, তা কখনো সম্ভব নয়। তা মাহির ওকে বারবার বোঝানোর চেষ্টা করেছে। আর রিয়নের পরিচয় দিতে হলে এক কথায় বলতে হয় ও মেয়েদের জীবন নিয়ে খেলা করে। ওদের মাকে এই বিষয়ে কেউ কিছু বলতে গেলে তিনি বলেন এখনকার যুগে এইসব কমন ব্যাপার, এ নিয়ে মাথা ঘামানোর কিছু হয়নি। খানবাড়ির হলরুমে বসে গল্প করছে এরা তিনজন মামুনির সাথে। মাহি এদেরকে 2 চোখে দেখতে পারে না। কাল রাতে মাহির সারাকে রাত 2টা পর্যন্ত পড়ার টেবিলে বসিয়ে রেখেছিল। আর 2 মাস তারা 2য় বর্ষের পরীক্ষা।
সকালে নামাজ পড়ে সারা রুম থেকে বেরিয়ে যেতে চাইলে মাহির সারাকে জোর করে নিয়ে শুয়ে পড়ে। সারা জানে এখন মাহিরকে হাজার বকলেও মাহির ওকে ছাড়বে না, তাই সারা চুপ করে এই সময়টা উপভোগ করতে থাকে। মাহিরের বুকে মাথা রেখে ধুক ধুক শব্দ শুনতে থাকে। এই শব্দের সাথে খুব করে পরিচিত। বেলা 8টায় সারা মাহিরকে ডেকে তুলে দুজনে ফ্রেশ হয়ে একসাথে নিচে নামে। রিয়া মাহিরকে দেখেই দৌড়ে জড়িয়ে ধরতে গেলে মাহির সারার কোমর টেনে নিজের সাথে জড়িয়ে ধরে। সারা এই ঘটনায় বেগ ঘাবড়ে যায়। মাহি মিটমিট করে হেসে যাচ্ছে। হে রিয়া, মিট মাই ওয়াইফ সারা, সারা খান, আমার জান, আমার কলিজা, সব কিছু। রিয়ার রাগ সপ্তমে উঠে যায়, তবুও রাগ সামনে রেখে মাহিরের সাথে হেসে হেসে কথা বলতে শুরু করে। তোমাদের দুজনকে খুব ভালো মানিয়েছে। এতক্ষণ রিয়ন সারার সৌন্দর্য দেখতে ব্যস্ত ছিল। ওর লাইফে সারার মতো কাউকে পায়নি। খুব খারাপ দৃষ্টিতেই সারার দিকে তাকিয়ে আছে। সারার শাড়ি ভেদ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সারার পেটের দিকে। মাহি সেদিকে খেয়াল করে মাথায় রক্ত উঠে যায়। মাহি সারাকে আচমকাই সবার সামনে করে তুলে নেয়। সারা ভয় পেয়ে মাহিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। মাহিরের খালা এ বিষয়ে কথা শুনতে ছাড়ে না। কি রে, মাহির সব কাণ্ডজ্ঞান কি হারিয়ে ফেলেছিস? বড়দের সামনে কি শুরু করছিস? না খালা, তা কেন হবে? আমি আমার বউকে ভালোবেসে এসব করি। এখনো তো গানটাগান হারানোর মতো কিছুই করিনি। তুমি আমাকে কোল থেকে নামিয়ে দাও। কি শুরু করেছো বড়দের সামনে? চুপ, আর একটা কথাও না। এখন আমার সাথে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমার অফিসে তারা আছে। সারা মাহিরের ধমক খেয়ে চুপচাপ খেয়ে রেডি হয়ে নেয়। এর মধ্যে রিয়া অনেকবার মাহিরের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু পারেনি। সারা রাগ করে মাহিরের সাথে একটা কথা পর্যন্ত বলেনি। গাড়িতে দুজন চুপচাপ ছিল। মাহির নিজ ভাবনায় মগ্ন ছিল। রিয়া হঠাৎ করে কেন এলো এই নিয়ে? মাহির একটু নিরিবিলি জায়গায় দেখে গাড়ি থামিয়ে সারার হাত ধরে বলতে শুরু করে। বউ, আমার কথা মন দিয়ে শোনো। আমার যে খালা বাড়িতে এসছে, উনি মোটেও সুবিধার লোক নয়। উনি চায় ওনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে, কিন্তু আমি রিয়াকে সব বোনের চোখে দেখেছি, এসব নিয়ে কখনো ভাবিনি। আর ওর ভাই রিয়ন, ছেলেটা অসম্ভব খারাপ। এটুকু বয়সে ইতিমধ্যে অনেক মেয়ের জীবন নষ্ট করে ফেলেছে। তাই ওদের থেকে তোমাকে সাবধান থাকতে হবে। ওদের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। আমি বাড়িতে না থাকলে তুমি মাহি অথবা মামুনের সাথে থাকবে। ওদের থেকে যত পারো দূরে দূরে থাকবে। সারা এতক্ষণে বুঝতে পারলো তখন মাহিরের ধমক দেওয়ার কারণ। সারা মনে মনে খুব খুশি মাহির সারার কথা ভেবেই ওকে ধমক দিয়েছে। সারা কোনো কথা না বললে মাহির আবার বলে, আমি কি বলছি তুমি বুঝতে পারছো? তুমি চিন্তা করো না, আমি তোমার কোনো কথার অবাধ্য হব না। মাহিরের কথা না বাড়িয়ে সারাকে কলেজে নামিয়ে মাহির অফিসে চলে যায়। দেখতে দেখতে সারার পরীক্ষা শেষ হয়ে যায়। এর মধ্যে রিয়া সারাকে অনেকভাবে মাহিরের নামে ভুল বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সারা ফাঁদে পা দেয়নি। কিন্তু মাহির সারাকে ইদানিং ভুল বুঝতে শুরু করে, কিন্তু কী কারণে তা সারা জানে না। এর মধ্যে সারা নিজের মধ্যে নতুন অস্তিত্বের সন্ধান পায়। সারা মা হতে চলেছে। সারা কিছুদিন যাবৎ অসুস্থ থাকায় মিথিলাকে নিয়ে ওদের মেডিকেলে কিছু টেস্ট করায়। তখনও এই খবর জানতে পারে। সেদিন সারা মিথিলাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করেছিল খুশি হয়ে। মিথিলা সারাকে বলে মাহিরকে এক্ষুনি ফোন করে বলতে, কিন্তু সারা বলে সামনের মাসে ওর জন্মদিন, তখন ওকে সারপ্রাইজ দেবে। মিথিলা আর কিছু বলেনি। এর মধ্যে রাজ আর মিথিলার পরিবারের সবাইকে নিয়ে ওরা রাঙামাটি বেড়াতে চলে যায় কিছুদিনের জন্য। সারা এদিকে একলা হয়ে পড়ে। ওরা সারাকে ওদের সাথে বেড়াতে যেতে বলেছিল, কিন্তু সারা রাজি হয়নি। সারা এখন শুধু দিন গুনছে মাহিরের জন্মদিনে। এদিকে মাহির সারাকে কিছুদিন যাবৎ ইগনোর করছে। সারা মনে মনে মাহিরের বিজনেসে কোনো সমস্যা হয়েছে, তাই সারা আর জিজ্ঞাসা করেনি। কিছুদিন পর সারা কলেজে কিছু কাজ পড়ে যাওয়ায় সারার আসতে রাত হয়ে যায়। সারা রাত 8টা নাগাদ বাড়িতে পৌঁছে বেশ অবাক হয়, কারণ সারার মাম্মা, পাপা, মাহির, মামুনি, মাহি, মাহিরের খালা, রিয়া সবাই হলরুমে বসে আছে বেশ গম্ভীর হয়ে। সারা হলরুমে আসতে না আসতেই সারার মাম্মা এসে সারার গাড়ে থাপ্পড় মারে সবার সামনেই। সারা ছলো ছলো চোখে ওর মাম্মার দিকে তাকিয়ে আছে। সারার গায়ে আজ পর্যন্ত কেউ হাত তোলেনি, সেখানে ওর মাম্মা সবার সামনে সারাকে মারল। সারার মাম্মা সেদিকে না তাকিয়ে বলতে শুরু করে, তোকে আমি এই শিক্ষা দিয়েছি, ঘরে স্বামী রেখে অন্য পুরুষে দিচ্ছি, এসব বলতে আমার রুচিতে পারে। মামা কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না।
খবরদার, তোর এই মুখে আমাকে মাম্মা বলে ডাকবি না। আজ থেকে আমি জানবো আমার একটাই মেয়ে। আজ থেকে তুই আমার কাছে মৃত। মাহির দেখো না মাম্মা কি বলছে, তুমি মাম্মাকে বোঝাও না। মাহির কিছু ছবি আর একটা পেন ড্রাইভ সারার মুখের ওপর ছুঁড়ে মেরে পড়ে। তোকে নিজের থেকে বেশি ভালোবেসেছিলাম, এই তার প্রতিদান দিলি? আমি তোর কোনো চাওয়া বা অপনও রেখেছি, যার কারণে অন্যের সাথে পেছনে পর্যন্ত চলে গেলি? কি হলো, চুপ করে আছিস কেন, বল। সারা একটা ছবি ফ্লোর থেকে তুলে দেখে রিয়ন আর সারার আপত্তিকর কিছু ছবি। সারা ছবি দেখে হতবাক হয়ে যায়। সারা চোখের পানি মুছিয়ে মাহিরের কাছে গিয়ে বলে, মাহির এসব কিছু মিথ্যা, আমি এমন কিছু করিনি, তুমি বিশ্বাস করো। তুই আমার কাছে আসিস না, আমি অপবিত্র হয়ে যাব। তুই একটা কলঙ্কিনী, তুই এক্ষুনি বেরিয়েছে আমার বাড়ি থেকে। তোর মুখ যেন আমি আর কখনো না দেখি। নিজের ভালোবাসাকে বিশ্বাস না করে অন্যকে বিশ্বাস করছো, এই তোমার ভালোবাসা? আমি নিজের হয়ে আর একটা কথাও বলবো না। তুমি এই দিনটার জন্য খুব আফসোস করবে মাহির, খুব। মাহির কিছু না বলেই মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরিয়ে রাখে। সারা ওর মাম্মার সামনে গিয়ে বলে, তুমি তো তোমার মেয়েকে চেনো, কি করতে পারে না পারে সবই তুমি জানো। তুমি এই ছবিগুলো দেখে আমাকে নষ্ট মেয়ের নামে উপাধি দিলে। চিন্তা করো না, এই নষ্ট মেয়ের জন্য তোমাদের মান সম্মানের কোনো ক্ষতি হবে না। তুমি তো বলেই দিলে সারা নামের কোনো মেয়ে নেই তোমাদের। আর আমিও বলছি আমি এতিম, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। ভালো থেকো। সারা মাহি আর মামুনির সামনে গিয়ে দাঁড়ায়। মাহি আর মামুনি কান্না করছে। তুমি কি বিশ্বাস করো আমি অপবিত্র? মামুনি সারাকে জড়িয়ে ধরে বলে, কোনো ফেরেস্তা এসে বললেও আমি কোনো বিশ্বাস করব না। আমার সারা মামুনি অপবিত্র, কখনো একথা বলিস না। সারা মামুনিকে জড়িয়ে নিয়ে সবার নাকফুল, বিয়ের আংটি, গলার চেন সব খুলে মামুনির হাতে দিয়ে বলে, এগুলোর উপর আমার আর কোনো অধিকার নেই, তাই ফিরিয়ে দিলাম। সারা মাহিরের কাছে গিয়ে বলে। মাহি সারাকে জড়িয়ে ধরলে সারা ছাড়িয়ে নিয়ে রুমে সবারই একবার চোখ বুড়িয়ে। সারার বাবা মাথা নিচু করে বসে আছে। রিয়া আর খালার চোখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। মাহির আর মাম্মা রেগে অন্যদিকে তাকিয়ে আছে। সারা ওদের দিকে তাকিয়ে অদ্ভুত এক হাসি দিয়ে পা বাড়ায় অন্ধকার রাস্তার দিকে। সারার কষ্ট আজ আকাশ সমান। ওর ভালোবাসার মানুষকে বিশ্বাস না করে সামান্য কয়েকটা ছবি দেখে ওকে কিভাবে অবিশ্বাস করতে পারলো। সারা চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়তে শুরু করে। এতক্ষণ ওদের সামনে অনেক কষ্টে শক্ত হয়ে দাঁড়িয়েছিল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে অন্ধকারেই হেঁটে চলেছে সারা। কোথায় এসেছে সারা তা অন্ধকারেই বুঝতে পারছে না। রাস্তার ওপাশে তাকিয়ে দেখে কিছু পথশিশু খাবার ভাগাভাগি করে খাচ্ছে। সারা এই মুহূর্তে মনে করে ওদের থেকেই সুখী এই পৃথিবীতে কেউ নেই। সারা গুটি গুটি পায়ে ওদের পাশে গিয়ে বসে, ওদের ভালো মন্দ জিজ্ঞাসা করে। সারা বুঝতে পারে ওরা অনেক যুদ্ধ করে এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে আছে। ওরা সবাই খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়ে। সারা কালো মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ আগে মাহিরের বলা কথাগুলো মনে করে। ওর ভালোবাসার প্রতি ঘৃণা জন্মাতে শুরু করে। সারা শুধু এখন একটাই চিন্তা, ওর অনাগত সন্তানকে নিয়ে ওকে বাঁচতে হবে। সারার চোখে ঘুম নেই, চারিদিকে নিস্তব্ধতা। দূর থেকে আজানের শব্দ ভেসে আসছে। সারা পাশে তাকিয়ে দেখে পথশিশুদের মধ্যে কিছু ছেলে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ওরা পাশের একটা কল থেকে অজু করে নিয়েই ছেলেরা পাশের মসজিদে চলে যায়, আর দুটো মেয়ে রাস্তার ফুটপাতে বসেই নামাজ পড়তে শুরু করে। সারা চিন্তা করে আল্লাহ যাদের না চাইতেই সব দিয়েছে, তারা তাদের উগ্র জীবন ধারণ নিয়ে ব্যস্ত সময় পার করছে। তারা আল্লাহ তাআলাকে কথা বোধহয় ভুলেই গেছে। আর এদের মতো যারা অবহেলিত, দুবেলা ঠিক মতো খেতে পারে না, তারা ঠিকই আল্লাহ তাআলার ইবাদত করতে ভুলে না। সারা এসব ভাবনা বন্ধ করে পাশের কল থেকে উজু করে এসে ওখানের একটা মেয়ের কাছ থেকে একটা কাপড় নিয়ে ফুটপাতে বিছিয়ে নামাজ আদায় করে নেয়। সারা নামাজ পড়ে উঠে দেখে ওরা কাজের জন্য বেরিয়ে যাচ্ছে। সারা 8টার দিকে একটা হোটেলে ঢোকে, ফ্রেশ হয়ে একটা বেলা করে কলেজে যায়। সারা ওখান থেকে সব কাগজপত্র গুছিয়ে নেয়। কলেজ থেকে বেরিয়ে শপিং মলে যায় সারা নিজের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। কাল দুপুর থেকে একটা ড্রেস পরে আছে সারা। এরপর ব্যাংকে গিয়ে সারার স্কলারশিপের টাকা তুলে নেয়। 7 দিন পর সারা সব কাগজপত্র ঠিক করে ইউকের ফ্লাইটে বসে যায়। সারা ইচ্ছে করে রাজ আর মিথিলাকে ওর কথা জানায়নি, তাহলে ওরা কিছুতেই ওকে ওদের থেকে দূরে যেতে দিবে না। কিন্তু
এখানে থাকলে তো মাহিরের স্মৃতি ওকে বাঁচতে দিবে না। সারা ফ্লাইটে বসেই নিজে ভাবনায় ব্যস্ত। ঘটনাচক্রে সারার পাশের সিটটা মাহিনে থাকে। মাহিন বড় মিশুক একটা ছেলে, যেখানে যায় সবাইকে আপন করে নেয়। মাহিনের এই প্রথম সারার সাথে কথা বলতে শুরু করে। সারা শুধু হুহা না এসবের মধ্যেই উত্তর দিচ্ছিল। মাহিন এইটুকু সময় নিজের জীবনের অর্ধেকের বেশি গল্প বলে ফেলেছে। সারাও মাহিনের সাথে কথা বলে ভালো লাগে। সারা এয়ারপোর্টের সমস্ত ফর্মালিটি পূরণ করে বাইরে এসে দাঁড়ায় গাড়ির জন্য। হঠাৎ করেই সারার চারিদিকে অন্ধকার হতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই সারা মাথা ঘুরে পড়ে যায়। একে তো প্রেগনেন্ট, তার উপর 7 দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, শুধু কফি আর কিছু শুকনো খাবার খেয়েছিল। সারা জ্ঞান ফিরে দেখে ও একটা হসপিটালের বেডে শুয়ে আছে। সারা জানতে পারে মাহিন নামের ছেলেটা ওকে হসপিটালে নিয়ে এসেছে। সারা ওকে ধন্যবাদ জানায় ওকে এই অবস্থায় সাহায্য করার জন্য। মাহিন সারাকে দেখে বেশ বুঝতে পারে ও কোনো অসুবিধায় পড়েছে, না হলে একটা মেয়ে এই অবস্থায় কখনো একা একা জার্নি করতো না। মাহিন সারাকে জিজ্ঞাসা করলে সারা এড়িয়ে যেতে চায়, কিন্তু মাহিনের জোরাজুরির কারণে আর পারে না। অবশেষে সারা মাহিনকে ওর জীবনের সব ঘটনা খুলে বলে। মাহিন কি বলবে বুঝতে পারছে না। মাহিন সারাকে ওর সাথে ওর বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু সারা কিছুতেই রাজি হয় না। মাহিন কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি যদি তোমার ভাই হতাম তাহলে কি আমার সাথে যেতে না? সারা শেষমেশ রাজি হয়। মাহিন সারাকে নিয়ে ওর বাড়িতে যায়। মাহিনের আর কোনো ভাই বোন না থাকায় সারাকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে মাহিন। এর মধ্যে মাহিন ওর বাবা মাকে ডেকে পাঠায় ইউকেতে একটা সারপ্রাইজ দেবে বলে। ওরা এলে মাহিন ওর বাবা মাকে ওদের মেয়ে হিসেবে সারাকে উপহার দেয়। মাহিনের বাবা মার খুশি দেখে কে ওরা সবসময় চাইতো আল্লাহ যে তাদের একটা মেয়ে সন্তান দান করে, কিন্তু তো আল্লাহ তা পূরণ করেনি। মাহিন সারার অতীত সম্পর্কে ওর বাবা মাকে সব বলে। ওদের এক কথা অতীত ভুলে সারাকে নিয়ে সামনে এগিয়ে যাবে। সারাও খুশি নতুন বাবা মা ভাই পেয়ে। কিছুদিন পর সারা ইউকের একটা মেডিকেল কলেজে ভর্তি হয়ে যায়। মাহিন ওকে নতুন একটা সিম কার্ড কিনে দিয়েছে, সেটা ফোনে সেট করতে গিয়েই ফোন অন করে দেখে মাহি, জারা, আরফিন, আরাফ এরা অনেক ফোন আর মেসেজ করেছে। না আছে ওর বাবা মার কোনো ফোন, না আছে মাহিরের কোনো ফোন। সারা একটা তাচ্ছিল্য হাসি দিয়ে পুরনো সিম কার্ডটা ভেঙে ফেলে। শুরু হয় সারার নতুন পথ চলা। প্রেগনেন্সির সময় মাহিন আর ওর মা সারার অনেক খেয়াল রেখেছে। রোদ আর রৌদ্রি পৃথিবীতে আসে। সারা বেঁচে থাকার নতুন মাধ্যম খুঁজে পায়। দেখতে দেখতে পেরিয়ে যায় 5 বছর। সারাকে ইউকের নামকরণ ডাক্তার হিসেবে কম বেশি সবাই চেনে। এর মধ্যেই আলাপ হয় হিয়ার সাথে, সারার অ্যাসিস্ট্যান্ট। মেয়েটা খুব ভালো। সারার মতো ওর ভালোবাসার মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছে। হিয়া প্রেগনেন্ট হলেই ওর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে যায়। হিয়া ওর মেয়ে দিয়াকে নিয়েই নতুন করে বাঁচতে শুরু করে। দিয়াকে ওর নানুর কাছে রেখে হিয়া সারার সাথে বাংলাদেশে আসে। সারা তো অগোছালো জীবনটাকে গুছিয়ে নিয়ে তো ভালোই ছিল, কি দরকার ছিল আর মাহিরের মুখোমুখি হবার? সারা এসব ভেবেই চিৎকার করে কেঁদে ওঠে। সারার কান্না শোনার মতো এখানে কেউ নেই। চারিদিকেই নিস্তব্ধতা, শুধু প্রকৃতিতে সারার কান্নাগুলো উপভোগ করছে। বর্তমানে তুমি তো আমাকে বলেছিলে আমি যেন তোমার জীবন থেকে চলে যাই, তাই তো গিয়েছিলাম। তাহলে তুমি কেন এই খারাপ মেয়েটার জীবনে ফিরে আসতে চাইছো? রিয়া তখন বলল তোমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, আর এদিকে তুমি আমার কাছে ক্ষমা চাইছো। আমি কার কথা বিশ্বাস করব বলতে পারো? উফ আল্লাহ, তুমি আমায় এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। সারার চোখ যায় পাশে রাখা ফোনটার দিকে। সারা ফোনের দিকে তাকিয়ে দেখে 3:54 বাজে। তার পাশে কিছু নোটিফিকেশন চোখে পড়াতেই দেখে মাহিন, আরফিন, জারা, আরাফ আরও কিছু অপরিচিত নাম্বার থেকে অগণিতবার ফোন এসেছে। কিছুদিন আগে মাহির সারার ফোন নাম্বার নিয়েছিল। রোদ আর রৌদ্রিকে নিয়ে ঘুরতে বের হয়েছিল, আসতে রাত হয়ে যাওয়ার কারণে। সারা এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। সারা ফোনটা হাতে নিয়ে ক্লান্ত শরীরে উঠে দাঁড়ায়। রাস্তায় তেমন গাড়ি ঘোড়া না থাকায় সারা খুব জোরে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। সারা গাড়ির পাশ দিয়ে একটা মাইক্রো চলে গেলেই সারা গাড়ির গ্লাস খোলা থাকায় রাস্তার পাশের ধুলো বালি সারার চোখে ঢুকে যায়। সারা চোখ ভালোভাবে কিছু দেখতে পায় না।
সারা উল্টোপাল্টা গাড়ি ড্রাইভ করতে শুরু করে। সারা কোনো মতেই চোখ খুলে দেখে ওর গাড়ির দিকে একটা ট্রাক ধেয়ে আসছে। সারা কোনোভাবেই গাড়ি থামানোর চেষ্টা করে। হঠাৎ একটা বিকট শব্দেই পরিবেশ স্তব্ধ হয়ে যায়। সারা এক অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছে। বারবার রৌদ্রি আর মাহিরের মুখটা ভেসে উঠছে সারার চোখের সামনে। চোখ খুলে রাখতে বড় কষ্ট হচ্ছে সারার। আস্তে আস্তেই চোখ বন্ধ করেই অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এদিকে মাহির অনেক কষ্টে রৌদ্রিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। রৌদ্রি তো সারার বুকে মাথা না দিয়ে ঘুমোতে পারে না কখনো। রাত 12:30টার অনুষ্ঠান শেষ হলে তখনও সারার খোঁজ পড়ে। অনেক খোঁজাখুঁজির পরও সারাকে রিসোর্টের কোথাও পাওয়া যায়নি। আরাফ রিসেপশন থেকে জানতে পারে সারা গাড়ি নিয়ে কোথায় যেন বেরিয়ে গেছে। মাহির আর মাহিন আশেপাশেই খোঁজ করে, কিন্তু সারার খোঁজ পায় না। এতক্ষণ সারার মাম্মা পাপা, ছোট পাপা মাহিরের মামুনি, বাবাই, মাহি, আরাফ, আরফিন, জারা, রাজ আর মিথিলার পরিবারের কিছু লোক ছিল। সবাই রিসোর্টের বাগানে বসে সারার জন্য চিন্তা করছিল। মাহির ওদের বুঝিয়ে ওদের রুমে পাঠিয়ে দেয়। মাহির আর মাহিন দুজনেই সারার অপেক্ষায়। রাজ আর মিথিলাকে সারার কথা বলেনি কেউ আজ ওদের বাসরাত বলে। মাহিন টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। দূর থেকে আজানের শব্দে মাহিন হকচকিয়ে ওঠে। মাহিন মাহিরের দিকে তাকিয়ে দেখে ও এখনো ফোনে ট্রাই করে যাচ্ছে। নামাজ পড়ে সবাই আবার বাগানে চলে আসে। কারো চোখেই ঘুম নেই। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখিরা ডানা মেরেই মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে। নিস্তব্ধ পরিবেশ, সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে। শেষ কিছুক্ষণ ধরে আরাফ সবার ফোনে ট্রাই করে যাচ্ছে। ঘড়ির কাঁটা তখন 6:38 বাজে। আরাফের ফোনে একটা ফোন আসে। সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে আরাফের ফোনের দিকে তাকিয়ে আছে। আরাফের ঠোঁটেই হাসির রেখা ফুটে ওঠে। সারার ফোন থেকে কল এসেছে। ফোন কানের কাছে নিয়েই হাসি মুছে দিতে শুরু করে। আস্তে আস্তে কালো মেঘ এসে ভর করে আরাফের মুখে ফোনের ওপাশের ব্যক্তির কথা শুনে। সবাই ওকে প্রশ্ন করে যাচ্ছে, কে ফোন করেছে, কি হয়েছে? আরাফ নিচের দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, এই কথা শুনে স্যার মাম্মা চিৎকার করে কেঁদে ওঠে। মাহির পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কেউ বিশ্বাস করতে পারছে না এই ঘটনা। মাহির আর মাহিন আরাফের কাছ থেকে হসপিটালের ঠিকানা নিয়ে দৌড় লাগায় হসপিটালের উদ্দেশ্যে। মাহির আর মাহিন আরাফের কাছ থেকে হসপিটালের ঠিকানা নিয়ে দৌড় লাগায় হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালের করিডোরে কেউ পায়চারি করছে টেনশনে, আর কেউ এক মনে আল্লাহকে ডেকে যাচ্ছে। রাজ, মিথিলাও ছুটে এসেছে সারার এই অবস্থার কথা শুনে। তা ওরা একসাথেই ছোট থেকে বড় হয়েছে, একজন আরেকজনের আত্মার সাথে মিশে আছে। মিথিলার চোখে পানি। রাজ মিথিলাকে বারবার শক্ত হাতে বলছে। কিছুক্ষণ পর ডাক্তার সারার কেবিন থেকে বেরিয়ে এলে সবাই ডাক্তারকে ঘিরে ফেলে উত্তেজিত হয়ে। একটা কথাই জিজ্ঞেস করছে, সারা কেমন আছে? ডাক্তার সবাইকে শান্ত করে বলে, দেখুন, রোগীর বাঁ পা ডান হাতে খুব বাজেভাবে আঘাত পেয়েছে। মাথায় যে কাঁচগুলো ঢুকেছিল আমি কাঁচগুলো বের করে দিয়েছি, কিন্তু ওনার মাথায় বেশ কয়েকটি খুব ছোট ছোট কাঁচের টুকরো রয়ে গেছে। তার অপারেশন করে বের করতে হবে, কিন্তু আমাদের এখানে এই বিষয়ে অপারেশন করার মতো কোনো ভালো ডাক্তার নেই। আমার পরিচিত একজন ডাক্তার আছে ঢাকা মেডিকেলে, নাম ডাক্তার রিয়াজ। আমি ফোনে তার সাথে এই ব্যাপারে আলোচনা করছি। তিনি বলেছেন রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় নিয়ে ট্রিটমেন্ট শুরু করতে। এখন বাকিটা আপনাদের সিদ্ধান্ত। মাহির ওর বাবাইকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় ফেরার ব্যবস্থা করতে। ওর বাবাইও 2 ঘন্টার মধ্যে প্লেনের টিকিট বুক করে ফেলে। রাজ মিথিলা ডাক্তারের কাছ থেকে সবকিছু ভালোভাবে বুঝে নিয়েছে। সারা পাপা রিসোর্টে ফোন করে সবাইকে বলে দিয়েছে তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে নিতে। বলেছে 2 ঘন্টা পর তাদের ফ্লাইট। মাহির ধীর পায়ে সারার কেবিনে ঢোকে। সারার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, কেমন শান্তভাবে ঘুমিয়ে আছে। মাথায় ব্যান্ডেজ করা, বাম পায়ে আর ডান হাতেও ব্যান্ডেজ করা। সারাকে এমনভাবে দেখতে মাহিরের মোটেও ভালো লাগছে না।
মাহির আস্তে আস্তে গিয়ে সারার কপালে একটা চুমু দেয়। মাহিরের খুব ইচ্ছে করছে ওকে বুকের সাথে জড়িয়ে নিতে, কিন্তু এখন সারার এই অবস্থায় তা করা যাবে না। এদিকে রিসোর্টে সবাই খুব তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিচ্ছে। রোদ আর রোদ দিকে মাহিরের মামনি আর সারার মাম্মা সামলানোর চেষ্টা করছে। রোদ সামলানো গেলেও রোদ দিকে সামলানো যাচ্ছে না। মেয়েরা সাধারণত বাবার পাগল হয়, কিন্তু রোদ্রে উজো ওর মাম্মার পাগল। সারার মাম্মা অনেক কষ্টে নিজের কান্না চেপে রেখেই রোদ্দিকে বোঝাতে সক্ষম হন। আপাতত সারার পরিবার, মাহিরের পরিবার, মাহিন, রাজ আর মিথিলা এক ফ্লাইটেই যাবে। টিকিটের সমস্যা হওয়ার কারণে রাজের পরিবার ও মিথিলার পরিবারের সবাই পরের ফ্লাইটে আসবে। যারারা সবাই এয়ারপোর্টে চলে এসেছে। হসপিটাল থেকে এখনো কেউ আসেনি। কিছুক্ষণের মধ্যে একটা অ্যাম্বুলেন্স এসে এয়ারপোর্টের সামনে দাঁড়ায়। সারাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। ভাগ্যের কি পরিহাস, কক্সবাজার এসেছিল 2 সন্তানকে করে নিয়ে, আর যাচ্ছে জীবন্ত লাশ হয়ে। রোদ আর রোদ্রের সামনে দিয়ে সারাকে নিয়ে যাওয়ার সময় ওরা দুজন মাম্মা বলেই জোরে জোরে চিৎকার শুরু করে দেয়। ওদের চিৎকারে পুরো পরিবেশ নিস্তব্ধতা বিরাজ করে। রোদ আর রোদ্রি ছিল জারা আর আরেফিনের কোলে। ওরা কোনো মতেই কোল থেকে নেমে ছোট ছোট পায়ে সারার স্ট্রেচারের পেছনে দৌড়ে যায়। এই দৃশ্য দেখে মাহিরের মামুনি আর সারার মাম্মা শাড়ির আঁচলে মুখ ঢেকে কান্না শুরু করে দেয়। মাহির নিজেকে শক্ত করে রোদ আর রৌদ্রিকে বুকে জড়িয়ে ধরে। রোদ আর রৌদ্রি মাহিরকে ছাড়ানোর চেষ্টা করছে সারার কাছে যাবে বলে। রৌদ্রি মাহিরকে বলে, পাপা ছাড়ো, আমি মাম্মার কাছে যাবো। মাম্মা তুমি এটা আছে জানো, মাম্মা ব্যথা পেয়েছো কলে? ও পাপা বোন ঠিক বলেছে, আমরা মাম্মার কাছে যাবো। তোমাদের মাম্মা ঘুমিয়ে পড়েছে, পরে কি অল্প ব্যথা পেয়েছে। চিন্তা করো না, তোমাদের মাম্মা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। সত্যি? হ্যাঁ সত্যি। এখন তোমরা দিদা আর নানুর কাছে থাকো, একদম দুষ্টুমি করবে না। রোদ আর রোদ্রি মাথা নেড়ে ওদের দিদা আর নানুর করে উঠে বসে। নির্ধারিত সময়ে ফ্লাইট ছেড়ে দেয় ঢাকার উদ্দেশ্যে। দুপুর 1টার মধ্যেই সারাকে হসপিটালে ভর্তি করেই শুরু করে সব পরীক্ষা নিরীক্ষা সব হয়ে যায়। অপারেশনের সময় দেওয়া হয়েছে সন্ধ্যা 6টায়। এখন অনেক সময় বাকি অপারেশনের, তাই মাহির আর মাহিন সবাইকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেয় কিছুক্ষণ বিশ্রাম করার জন্য। রাজ আর মিথিলা যেহেতু ডাক্তার, তাই তারা অপারেশন থিয়েটারে থাকার অনুমতি পেয়েছে। মাহিন ওর বাবা মাকে সারার ব্যাপারে এমন কিছুই জানায়নি। অপারেশনের পর জানাবে বলে ঠিক করেছে। মাহিরকে দেখে ভেবে পায় না যে মাহির সারাকে এত ভালোবাসে। সে কেন ওই দিন সারাকে অবিশ্বাস করেছিল। মাহিন আইসিইউর দরজার কাছের সামনে দাঁড়িয়ে সারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপাতত আইসিইউতে যাওয়ার কারো অনুমতি নেই। কাজটুকু দিয়ে সারাকে দেখার চাহিদা পূরণ করছে মাহির। কি শান্ত মনে ঘুমিয়ে আছে, না আছে কোনো চিন্তা, না আছে কোনো ঝামেলা। দেখে মনে হচ্ছে সারা কত বছর ধরে ঘুমায় না, আজ কি শান্তিতে ঘুমাচ্ছে। মাহির এ সারাকে মেনে নিতে পারছে না। আগেই তো ভালো ছিল মাহির সারার কাছে ক্ষমা চাইলে সারা মাহিরকে কিছু কড়া কড়া কথা শুনিয়ে দিত। তবুও তো সারা তখন ওর সাথে কথা বলতো, কিন্তু এখন পুরুষ মানুষ নাকি কাঁদতে জানে না। কিন্তু মাহির সারার কিছু হলে ও নিজেই কেঁদে দেয়। সেই কখন থেকে মাহির দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাকে দেখে যাচ্ছে। না আছে কোনো ক্লান্তি, না আছে মুখে কোনো বিরক্তির ছাপ। মাহিন কিছুক্ষণ পর পর ডাক্তারের সাথে কথা বলে আসছে। মাহিন হিয়াকে ফোন করে ইমার্জেন্সি বাংলাদেশে ব্যাক করতে বলে। হিয়া ওর মামার বাড়ি থেকে একদিন পর ফিরে আসে। এ কথা সারাকে ফোনে বলে। সারা বলে সারার ইউকে ফিরতে কিছুদিন দেরি হবে, তার থেকে বরং হিয়া আগে ইউকে ফিরে যাক। ওর মেয়ে তো ছোট, এতদিন ওকে ছাড়া থাকবেই কি করে। তাই হিয়াও পরের দিন ইউকে ফিরে যায়। মাহির ইউ বলে ওর মেয়ে আর মাকে যেন সাথে করে নিয়ে আসে। আসরের আজান মাহিরের কানে আসে। মাহিরের তখন সারার কথা মনে পড়ে যায়। সারা একদিন মাহিরকে বলেছিল নামাজ পড়ে মোনাজাতে পবিত্র মনে যদি কিছু চায় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই মনের ইচ্ছা পূরণ করে। সারা মাহিরের জীবন থেকে চলে গেলে মাহির আর কখনো নিয়মিত নামাজ পড়েনি। মাহিনকে বলে হসপিটাল থেকে বেরিয়ে যায় নামাজ পড়তে। মাহির মোনাজাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে সারার জন্য দোয়া প্রার্থনা করে। বিকালে 5টার পর একে একে সবাই আসতে শুরু করে। আর 1 ঘন্টা পর সারার অপারেশন। শুধু মাহিরের মামুনি আর সারার মাম্মা বাদে সবাই হসপিটালে চলে আসে। রোদ আর রোদ্রিকে সামনে রাখার জন্য তারা দুজনে আসেনি।
মাহির ফোনে ওদের খোঁজ খবর নিয়েছে। মাহির আর মাহিরের সারাদিনে কিছু খাওয়া হয়নি। কাছের মানুষের এমন অবস্থা দেখলে কারোরই খাওয়ার কথা মনে থাকে না। সারাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় মাহিরের চোখে পানি আজ বাঁধ মানছে না। মাহির সারার কপালে একটা আলতো করে চুমু এঁকে দেয়। সবার সামনে দিয়ে সারাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। মাহির আর 1 মিনিটও ওখানে না দাঁড়িয়ে মাগরিবের নামাজ পড়তে বেরিয়ে যায়। মাহির একেবারে ঈশার নামাজ পড়েই হসপিটালে চলে আসে। এসে দেখে সারার অপারেশন এখনো চলছে। মাহিরের বড় ক্লান্ত লাগছে, পাশের সিটে বসে পড়ে। আজ এই দিনটার জন্য মাহির নিজেকে দায়ী করছে। ওই দিন যদি সারাকে অবিশ্বাস না করত, তাহলে আজ হয়তো এই সময় মাহির অফিস থেকে বাড়িতে আসতো আর রৌদ্রি সারাদিন কি কি দুষ্টমি করেছে তা মাহিরকে বলতো। সারা এসে তাড়া দিয়ে মাহিরকে ফ্রেশ হতে পাঠাতো। এসব চিন্তা করে মাহির দীর্ঘশ্বাস ফেলে। ঘড়ির কাঁটায় 9টা 27 বাজে। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে রিয়াজ বেরিয়ে এলে তার পেছন পেছন রাজ আর মিথিলাও বেরিয়ে আসে। সবাই অস্থির মনে উত্তেজিত হয়ে একই প্রশ্ন, সারা কেমন আছে? অপারেশন সাকসেসফুল হয়েছে তো? ডাক্তার এতক্ষণ গম্ভীর হয়েছিল। তিনি এত প্রশ্ন শুনে এক চিলতে হেসে উত্তর দেয়, চিন্তার কারণ নেই, অপারেশন সাকসেসফুল হয়েছে। কাল সকালে ওনার জ্ঞান ফিরবে। খেয়াল রাখবেন উনি যেন উত্তেজিত হয়ে না পড়ে। হাত পা ঠিক হতে 3 মাসের মতো সময় লাগবে। ওনাকে টেনশন ফ্রি রাখার দায়িত্ব আপনাদের। ওনার 15 দিন পর বাড়ি নিয়ে যেতে পারবেন। ডাক্তারের কথা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে। যারা ফোন করে বাড়িতে এ খবর জানিয়ে দেয়। কিছুক্ষণ পর সারাকে কেবিনে দেওয়া হয়। যারা আর আরভিন মাহির এর মাহিনকে জোর করে হসপিটালের পাশের রেস্টুরেন্টে নিয়ে যায় কিছু খাওয়ানোর জন্য। ওরা হালকা কিছু খেয়ে নিয়ে আবার হসপিটালে চলে আসে। মাহির সবাইকে বাড়ি চলে যেতে বলে। হসপিটালে মাহির আর মাহি থাকবে রাতে। মাহিরের কথা শুনে সবাই চলে যায়। এর মধ্যে মাহির আর মাহিনের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। সারা রাত মাহির আর মাহিন সারার কেবিনে থাকা সোফায় কাটিয়ে দেয়। ফজরের আজান দিলে মাহিনকে বলে মাহির মসজিদে চলে যায়। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পূর্ব দিক থেকে সূর্য সবে উঁকি দিতে শুরু করেছে। এক ফালি রোদ এসে কাচের জানালা ভেদ করেই সারার চোখে পড়ে। পিটপিট করেই সারার চোখ খোলার চেষ্টা করছে। মাহিন সারাকে কি জানি বলছে, সারা বুঝতে পারছে না। ঘুমের কারণে সারার চোখ খুলে রাখতে কষ্ট হচ্ছে। সারার আবার চোখ বন্ধ করে ফেলে। মাহিন দ্রুত গিয়ে ডাক্তার ডেকে আনে। সারাকে চেক করে ডাক্তার বলে সারার জ্ঞান ফিরেছে। কড়া মেডিসিনের কারণে সারা ঘুমে আছে। 1 বা 1.5 ঘন্টা পর সারা ঘুম থেকে উঠে যাবে। মাহিন খুশি হয়ে ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে মাহিরকে ফোন করে তাড়াতাড়ি হসপিটালে আসতে বলে। মাহির হসপিটালে এলেই মাহিরকে সারার খবর দেয়। মাহির সারার হাত ধরে কিছুক্ষণ নিঃশব্দে কান্না করে। এরপর বাড়ির সবাইকে সারার খবর জানায়। মাহির এখন সবাইকে আসতে বারণ করে, কারণ সারা এখন ঘুমিয়ে আছে। তার চেয়ে বরং তারা বিকালে আসুক, সারার সাথে দেখা করতে পারবে। মাহিরের কথায় আর কেউ আপত্তি করেনি। 2 ঘন্টা পর সারা ঘুম থেকে ওঠে। মাহির সারাকে উঠতে দেখে কেবিন থেকে বেরিয়ে যায়। মাহিন সারার কাছে এসে বলতে শুরু করে, আপু এখন তোর কেমন লাগছে? সারা আস্তে আস্তেই ঠোঁট নেড়ে হালকা আওয়াজ করে বলে, ভালো। রৌদ্রজি কোথায়? মাহিন একটু হাসে সারার কথা শুনে। ভালো করে কথা বলতে পারছে না, অথচ প্রথমেই তার সন্তানদের কথা জিজ্ঞেস করছে। পৃথিবীর সব মায়েরা বোধহয় এমনই হয়। মাহিন সারার হাত আলতো করে ধরে বলে, চিন্তা করিস না, ওরা ভালো আছে। মাহিনের কথা শুনে সারার মুখে একটু হাসি ফুটে তুলে বলে, ওদের একটু আমার কাছে নিয়ে আয়। ওরা তো আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। তুই এখন ঘুমা, আমি দুপুরের পর ওদের নিয়ে আসবো। সারা মাহিনের সাথেই টুকিটাকি কথা বলতে বলতে আবার ঘুমিয়ে পড়ে। মাহিন দরজার আড়াল থেকে সারাকে দেখছিল, কিন্তু সারা কি কথা বলছে তা শুনতে পায়নি। দুপুরে নার্স সারাকে খাবার খাইয়ে আর মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যায়। পরন্ত বিকেলে সবাই আসে সারার সাথে দেখা করতে। সাথে রোদ আর রোদ্রিকেও নিয়ে আসে। সারা ঘুম থেকে উঠে দেখে 2 পরিবারের সবাই এবং রাজ আর মিথিলাও এসেছে ওর সাথে দেখা করতে। সারা সবার সাথে অল্প অল্প কথা বলেও ওর মাম্মার কোনো কথা বলেনি। সারা তাকিয়ে দেখে মাহিনের কোলে রোদ আর রৌদ্রি করুণ দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে আছে। সারা ওদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে মাহিনকে ইশারা করে ওদের কাছে নিয়ে আসার জন্য।
সারা আস্তে করে বলে, ওদের আমার কাছে দে। তোর যে অবস্থা তাতে তো ব্যথা পাবি। কিছু হবে না, ওরা আমার কলিজা। ওদের কাছে পেলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। মাহিন আর কিছু বলেনি। সারা বাম হাত দিয়ে রোদ আর রোদ্রিকে বুকের সাথে জড়িয়ে নিয়েছে। রোদ আর রোদ্রিও মাম্মার বুকে চুপ করে শুয়ে আছে। সবাই ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। এখন সারাকে দেখে কেউ বলবে না সারা অসুস্থ। তিনজন কি শান্তিতে চোখ বুঝে আছে। মাম্মা তুমি ব্যথা পেয়ে তো কি করলে? পড়ে গিয়ে বাবা। আমরা ব্যথা পেলে তুমি যেভাবে আমাদের ব্যথা ভালো করে দাও আমরাও তেমন করবো মাম্মা। সারা ওদের মাথায় চুমু দিয়ে মাথা নেড়ে সম্মতি জানায়। রোদ আর রোদ্রি সারার বুক থেকে উঠে সারার মাথায় হাত পায়ে ব্যান্ডেজে অনেকগুলো চুমু দিয়ে আবার সারার বুকে মাথা রেখে রোদ পড়ে। এবার তোমার ব্যথা ভালো হয়ে যাবে মাম্মা। আমার সোনা পাখিরা আমার কাছে থাকলে আমি এমনিতেই ভালো হয়ে যাব। অনেক হয়েছে আপনাদের আলাপ। রোদ্দুরি এবার ড্যাডার কাছে আসো, মাম্মা অসুস্থ। মাহিন কথা শুনে রোদ মাহিনের কাছে চলে যায়, কিন্তু রোদ্রি সারার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রোদ্দুরি চলে আসো এবার। না আমি মাম্মার কাছে থাকবো। ও মাম্মা তুমি তিতু বলো না। বলছি সোনা ভাই, তুই ভালো করেই জানিস রোদ্রি আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। এখন আমার কাছে থাক না, ও ঘুমিয়ে গেলে তখন নিয়ে যাস। কিন্তু আমি ঠিক আছি, আর ওরা আমার কাছে থাকলে আমি বেশি ভালো থাকি। মাহিন আর কিছু বলে না। সারা বাম হাত দিয়ে রোদ্রিকে হালকা করে জড়িয়ে ধরে। রোদ্রি সারার বুকে মাথা রেখে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর রোদ্রি ঘুমিয়ে গেলে আরাফ। মাহির খুব খুশি। সারা আজ ওর সাথে কথা বলেছে আর ওকে তুমি করে বলেছে। মাহির ওদের খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেয়। রাতে মিথিলা আর রাজের বাড়ির সবাই খান বাড়িতে আমন্ত্রিত ছিল। সবাই মিলে একসাথে অনেক আনন্দ করে। সারাকে মাহির সোফায় বসিয়ে রেখেছে। রোদ, রোদ্রি, দিয়া, জারা, আরফিন, মাহি এরা লুকোচুরি খেলছে। রাজ আর মিথিলা দুজনকে খোঁচা মেরে কথা বলছে। সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত। সারা চারদিকে চোখ বুলিয়ে নেয়। আজ সবাই কত খুশি। সারার হঠাৎ চোখ পড়ে ওর মাম্মার দিকে। উনি সবার সাথে কথা বলছেন ঠিকই, কিন্তু তার মধ্যে একটা জড়তা কাজ করছে। সবার দৃষ্টিতে অগোচরে তিনি সরু দৃষ্টিতে সারার দিকে তাকায়। সারার যে পাহাড় সমান অভিমান জমে আছে ওর মাম্মার প্রতি। সারা রাজ আর মৃথিলার হাতে একটা খাম এগিয়ে দেয়। ওরা কিছু জিজ্ঞাসা করবে তার আগেই সারা বলে, 2টো ফ্লাইটের টিকিট আছে, তোরা হানিমুনে প্যারিস যাচ্ছিস। হোটেল বুক করা হয়ে গেছে, কাল রাতেই তোদের ফ্লাইট। আমার জন্য তোদের বৌভাতার হানিমুন দুটোই বেচতে গেছে, এবার আর না করিস না। জানো তুই সব সময় মনের কথা বুঝে যাস কি করে। আমার মনটাও কিছুদিন ধরে প্রেম করছে, ভালো হয়েছে। এবার হানিমুনে গিয়ে চুটিয়ে প্রেম করব। রাজের কথা শুনে সবাই হা হা করে হেসে দেয়। মিথিলা তো লজ্জায় কারো দিকে তাকাতে পারছে না। নিজে নিজে বিড়বিড় করে বলে, তোর খুব প্রেম পাচ্ছে তাই না? যখন বিয়ে করতে বললাম তখন তুই বললি আরো 1 বছর পর করবি, আর এখন খুব প্রেম পাচ্ছে। সবার সামনে ইজ্জতের ফালুদা করে দিলি তো। চল না হানিমুনে, তোর প্রেম করার 7 জন্মের মতো ঘুচিয়ে দেব। কথায় আছে না, সুখের সময় তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায়। ঠিক তেমনি খানবাড়ির সবাই হেসে খেলেই সবার সাথে 2 মাস অতিবাহিত করেছে। এই 2 মাস যেন চোখের পলকে শেষ হয়ে যায়। এখন সারা একটু খুঁড়িয়েও হাঁটতে পারে, হাত দিয়ে একটু কাজ করতে পারে। সকালে হিয়া আর মাহির মিলেই সারাকে এক্সারসাইজ করায়। মাহির সারার সমস্ত কাজ করে দেয়, কিন্তু প্রয়োজন ছাড়া সারার সাথে কথা বলে না। এক বিছানায় ঘুমালেও তাদের মাঝে লক্ষ মাইল দূরত্ব। সারার মাঝখানে রোদ আর রোদ্রি দুজন সারার 2 পাশে, আর রোদের পাশে মাহির ঘুমায়। এর মধ্যেই মাহির একবার ইউকে থেকে ঘুরে এসেছে। রোদ আর রোদ্রি যেহেতু খুব ছোট, তাই সারার মাম্মা জারা আর আরফিনকে সারার কাছে পাঠিয়ে দেয় রোদ আর রোদ্রিকে সামলানোর জন্য। রোদ, রোদ্রি, দিয়া প্রতিদিন নতুন পন্থায় সবাইকে নাজেহাল করে। এর মধ্যেই একদিন রাতে সোহান খান বাড়িতে ফিরে বলে, রিয়া আর ওর মা মিলে শপিং করতে গেলে কি করেন, রিয়া রাস্তা পার হতে গেলে একটা মাইক্রো রিয়াকে ধাক্কা দিতে গেলে রিয়ার মা রিয়াকে সরিয়ে দিয়ে নিজেই মাইক্রোর নিচে পড়ে যায়।
রিয়ার চোখের সামনে ওর মা পুরো থেতলে যায়। নিজের চোখে ওর মায়ের এই অবস্থায় দেখেই রিয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। রিয়া এখন মানসিক হাসপাতালে ভর্তি। ওর ভাই রিয়নের কোনো খোঁজ নেই দুর্ঘটনার পর থেকে। নীলিমা খান তার বোনের এই অবস্থার জন্য কান্নাকাটি করলে হিয়ার মা তাকে সান্ত্বনা দেয়। কথায় আছে না, পাপ কখনো কারো পিছু ছাড়ে না। আল্লাহ তাআলা ওদের পাপের শাস্তি ঠিকই দিয়ে দিল। গোধূলি বেলায় সারা বারান্দায় বেতের চেয়ারে বসে আছে। মামুনি রুমে ঘুমাচ্ছে। জারা আর আরফিন আজ ওই বাড়িতে গেছে। মাহির বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হয়েছে। হিয়ার আজ 2 দিন ওর মামার বাড়িতে গেছে বেড়াতে। মাহি সারাকে বসে থাকতে দেখেও দৌড়ে গিয়ে 2 মগ কফি বানিয়ে নিয়ে আসে। 1 মগ সারার দিকে এগিয়ে দিলে সারা একটা মিষ্টি হাসি দিয়ে কফির মগ হাতে নেয়। সারা মনে মনে ভাবে বিকেলবেলা 1 মগ কফি আর পছন্দের উপন্যাস বই সাথে থাকলে মন্দ হয় না বিকেলটা।